দর্শক, চ্যানেল আয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চাই আজকের আয়োজনে। সাথে আছি আমি সামান্তা। দেশে জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছে। আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন। বিদ্যমান পদ্ধতি না নতুন পদ্ধতিতে নির্বাচন, বেশি সংস্কার না কম সংস্কার করে নির্বাচন, এসব নিয়ে যত তর্ক বিতর্ক ভিন্নমত থাকুক, এটা ঠিক যে সহসা একটি জাতীয় নির্বাচনের পথে এগোচ্ছে দেশ। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম হিসাব নিকাশ চলতে থাকে। বিশেষজ্ঞদের মতে কার্যক্রম নিষিদ্ধ হয় আগামী দিনের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো। বলা হচ্ছে আগামী নির্বাচনে তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে লড়তে চায়। তবে ইসলামী দলগুলোর অতীত ঐক্যের ইতিহাস খুব একটা সুখকর নয়। তাই আগামী নির্বাচনকে ঘিরে ঐক্য করতে চাইলে তা আদতে কতটা সফল হবে তা নিয়েও জল্পনা কল্পনা আছে। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামপন্থীদের নির্বাচন ঐক্য। অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মুসলেউদ্দিন আহমেদ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রথমেই একটু আমি অধ্যাপক মুসলেউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাই, আসলে বর্তমানে সক্রিয় ইসলামী দলগুলোর মধ্যে আগে কিন্তু আমরা বিশেষ একটা ঐক্য দেখতে পেয়েছিলাম, কিন্তু 1979 সালের পর থেকে সেই ঐক্যটা আর নেই। এটি কেন আসলে হয়েছে? জামাত ইসলামীদের সাথে থেকে অন্যান্য ইসলামী দলগুলো দূরে কেন সরে যাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে ইসলামী দলগুলো, আমরা সবাই তো মুসলমান, বেশিরভাগই মুসলমান বাংলাদেশে। তো ইসলামী দলগুলো সবার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, মতভেদ আছে, এবং এটা শুধু ইসলামী দলগুলোর মধ্যে নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে। সেটা আপনার দূরে সরে যাচ্ছে আমি বলবো না, তবে যার যার তাদের যে একটা এইম বা রাজনৈতিক যে উদ্দেশ্য বা তারা আগামী দিনে কি করতে চায়, সেটা হয়তো একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে জামাতে ইসলাম বলছেন বা অন্যান্য ইসলামী দলগুলো, অনেক পীরতন্ত্র আছে বাংলাদেশে। মানে বাংলাদেশে কিন্তু আপনারা এটাও বলতে পারেন যে বাহিরের যারা আসছেন তারাই কিন্তু এখানে বেশিরভাগ ইসলাম প্রচার করেছেন। আগে কিন্তু এখানে অন্য ধর্মের আধিপত্যই বেশি ছিল। সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে কেউ চাচ্ছেন যে সরাসরিভাবে ক্ষমতায় যেতে, যে ইসলামকে ধরে, কিন্তু ধরে রাখতে হবে যে ইসলামী যে আদর্শ বা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আদর্শ, তার মধ্যে মতভেদ থাকার কথা না, কিন্তু রাজনৈতিকভাবে রাজনীতি সচেতন হয়ে তারা হয়তোবা ক্ষমতায় যাওয়ার জন্য যার যার লেভেল থেকে তারা চেষ্টা করছেন সেটা দিতে। কিন্তু মতপার্থক্য থাকাটা কিন্তু আপনার রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি না এটা খুব ক্ষতিকর কিছু। এটা থাকতেই পারে, কারণ ক্ষমতায় যাওয়ার জন্য এটা ইসলামী দলগুলোই হোক বা অন্যান্য কমিউনিস্টপন্থী দলগুলোই হোক বা যারা লিবারেল ডেমোক্রেট বা যারা গণতান্ত্রিক দলই হোক, তাদের মধ্যে মতভেদ থাকাটাই স্বাভাবিক। তার মধ্য দিয়ে যতটুকু সম্ভব জনগণকে পাশে নিয়ে জনগণের উদ্দেশ্য সাধন করার জন্য, এদেশে জনগণের আশা প্রতিষ্ঠিত করার জন্য তারা যা চায়, সেটাই হলো আমার মনে হয় মুখ্য বিষয়। ধন্যবাদ আপনাকে। জাহিদুর রহমানের কাছে আসি। এই যে আমরা 1979 সালের পর থেকে একটা মতবিরোধ ইসলামী দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছিলাম, এখন সেই অবস্থা থেকে বর্তমানের অবস্থাটা কি? তাদের আদর্শিক মত পার্থক্যগুলোকে এখন একটু দূর হয়েছে? তাদের মত পার্থক্য কেন হয় সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। আপনি ইসলাম ভিত্তিক যে দলগুলো, এই রাজনীতিতে একটা নাম আছে, এটা আইডেন্টিটি পলিটিক্স। মানে আপনি রাজনীতি দুভাবে করতে পারেন। একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স, আপনি জনগণকে বলবেন যে তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে এটা দেবো, ওটা দেবো, ভালো স্বাস্থ্য দেবো, ভালো শিক্ষা দেবো, সোশ্যাল সেফটি দেবো, নিরাপত্তা দেবো, দুর্নীতি কমাবো। এটা একটা রাজনীতি। আরেকটা রাজনীতি ধরুন ভারতে বিজেপি যেটা করে, হিন্দুত্ববাদী রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স, যে তুমি তোমার হিন্দুত্ববাদকে বাঁচিয়ে রাখতে হবে। আমি তোমাকে কেমন রাখছি টাকছি এটা বিষয় না, বিষয় হচ্ছে তোমাকে হিন্দুত্ববাদ বাঁচিয়ে রাখতে হবে। সো ইসলাম একটা আইডেন্টিটি পলিটিক্স। এখন প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ায়? ইউ ক্যান নট ডিফাইন ইসলাম in a single sentence or word or a paragraph even. কারণ ইসলাম বা পৃথিবীর প্রতিটা ধর্ম তার মধ্যে বিভিন্ন রকম চিন্তার জায়গা থাকে, স্কুল অফ থট থাকে। একজন যেটাকে সঠিক ইসলাম বলে মনে করেন, আরেকজন সেটাকে সঠিক ইসলাম বলে মনে করেন না। যেমন আমি এই মুহূর্তের উদাহরণ দিই। এই মুহূর্তে বাংলাদেশে মানে ভোট পাওয়ার হিসাবে সবচেয়ে বড় ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলাম, সেকেন্ড হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তো ইসলামী আন্দোলনের নেতাদের, সর্বোচ্চ নেতাদের জামায়াতে ইসলামের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক কথা আছে, এমন মন্তব্য আছে যে ইসলামের সবচেয়ে বড় শত্রু জামায়াতে ইসলামী। খেয়াল করুন, একটা দল মনে করছে আরেকটা দল, ওটাও কিন্তু ইসলাম নামেরই রাজনীতি দল, তারা মনে করছে, এই কিছুদিন আগে তাদের দ্বিতীয় প্রধান ব্যক্তি একজন বিখ্যাত অ্যাঙ্কারের সাথে একটা ইন্টারভিউতে স্বীকারও করেছেন উনি এখনো একই অবস্থায় আছেন। তো ফলে যেটা হচ্ছে, একে অপরকে খারিজ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। মানে আপনারটা ইসলামী না, জামায়াতে ইসলামী আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে, কারণ ইসলামী আন্দোলন ওখানে নেতৃত্ব দিচ্ছেন একটা বিখ্যাত পীর পরিবার বহু বছর থেকে, তারা আবার এটাকে সঠিক ইসলাম বলে মনে করেন না। সো এটাই হলো মূল কারণ। এখন এই মুহূর্তে পরিস্থিতি যেটা, তারা সম্ভবত চেষ্টা করছেন এখন এই মত পার্থক্য কমিয়ে, ভাইয়া যেভাবে বললেন যে এখন যেহেতু একটা ভোটের হিসাব আছে এবং যেহেতু আওয়ামী লীগ নাই, এখন আসলে বিএনপির বিরুদ্ধে একটা বিরোধী দল যদি একটা সম্মিলিত ইসলামী দলগুলোর হতে পারে, সেই সম্ভাবনা দেখে তারা চেষ্টা করছেন। কিন্তু আমি মনে করি আসলে এই চেষ্টা খুব একটা সফল হবে না, কারণ আদর্শগত ডিবেট আসলে রিজলভ হয় না, এটা হচ্ছে প্রবলেম। ধরুন মধ্যপন্থী দল বিএনপি, সে আরেকজনের সাথে নির্বাচনে জোট করতে পারে, কিন্তু যখন আপনি মতাদর্শিক বিষয়ে আপনার ডিভাইডেশন হয়েছে, ঠিক একই রকম ডিভাইডেশন আপনি দেখবেন বাম দলগুলো, তারাও তো মতাদর্শিক রাজনীতি করে, পিকিংপন্থী না মস্কোপন্থী, পরে আবার সংস্কারবাদী না, এই রকম নানান রকম করতে করতে ভাগ হতে হতে হয়েছে। সো আমি মনে করি না যে খুব ভালো কিছু সামনে আছে, কিন্তু তারা চেষ্টা করছে নির্বাচনকে সামনে রেখে। ধন্যবাদ জাহিদুর রহমান। ডক্টর মুসলিউদ্দিন আহমেদ, এই জায়গায় এসে কি মনে করছেন যে আসলে কি শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ইসলামী দলগুলো এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে? সামগ্রিক বিবেচনায় যে ইসলামী দলগুলো দেখতে পাচ্ছে যে, বা আমরা সাধারণভাবে যা বুঝতে পারি যে একটা দল, যেহেতু আওয়ামী লীগ নাই, আগে কার কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হতো, মনে করা হতো আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ, যেরকমভাবে ইংল্যান্ডে কনজারভেটিভ লেবার, আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্রেট, ঠিক এইভাবেই অবস্থাটা ছিল। এবং যার জন্য আমরা দেখেছিলাম যে 91 সালে বিএনপির সাথে জোট বেঁধেছিল জামাতে ইসলাম। তারপরে আমরা আবার দেখলাম জামাতে ইসলামী এবং বিএনপি একসাথে জোট সরকার হয়ে 2001 সালে নির্বাচন করেছে। ঠিক আমার কাছে এখন মনে হচ্ছে, যেহেতু ডক্টর জাহিদুর রহমান যেটা বলেছেন, আমি সম্পূর্ণ এর সাথেও একমত, যে উনি বলেছেন যেহেতু এখন আওয়ামী লীগ ফিল্ডে নেই, তাই মনে হচ্ছে যারা ইসলামী দল বিভিন্ন আদর্শে, কিন্তু তারা সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিভক্ত, কিন্তু ইসলাম কিন্তু একটা আদর্শের উপরই প্রতিষ্ঠিত, কোরআন এবং সুন্নাহ যদি আপনি ধরেন। এই যে পীর বা আন্দোলন, ইসলামী আন্দোলন কিংবা জামাতে ইসলামী যারা শাসন কায়েম করতে চায়, তারা, আমার কাছে এইটাই মনে হয় যে বিএনপি একদিকে, আর যেহেতু একটা শক্তিশালী এবং আরও একটা দল চলে আসছে, যেহেতু নতুন আরেকটা দল ফর্ম হয়েছে এনসিপি, সেই হিসাবে একটা শক্তিশালী বিরোধী দল, এটা কিন্তু দেশের জন্য ভালো হবে যদি এরকম অবস্থা হয়। এজন্য আদর্শিক যত না, তার থেকে আমার মনে হয় যেন প্রতিদ্বন্দ্বিতামূলক মতাদর্শের জন্যই, বা তারা যদি এদেশের যেহেতু 90% মানুষ মুসলমান, এবং তারা যদি ইসলামী দলগুলোকে এই চান্সে ভোট দিয়ে দেয়, এটা একটা ব্যবস্থা হতে পারে। আবার শক্তিশালী বিএনপি একটা, তাকে যদি যত ভোট এখান থেকে বের করে নিয়ে আসা যায়, সেজন্য আমার মনে হয় ঐক্য প্রচেষ্টা, এবং ঐক্য প্রচেষ্টা যদি সফল হয় খুবই ভালো, এটা দেশের জন্য ভালো হবে। যেভাবে ভারতে বিজেপি অনেক দিন যাবৎ চেষ্টা করেছিল, তারপরে তারা সফল হয়েছে, কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জিতে এসে ক্ষমতায় বসেছে। সেই জন্য আমি মনে করি মতাদর্শের চেয়ে বেশি হলো ক্ষমতা দখল করা, এটার জন্য। কিন্তু আমি খুবই ডাউট যে তাদের মধ্যে যে মতাদর্শিক পার্থক্য বিভিন্ন দলগুলোর মধ্যে, এটা কতটুকু সফল হবে।
মুসলিউদ্দিন আহমেদ বলছিলেন যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এরপর 2001 সালে বিএনপির সাথে জামাতের একটা ঐক্যবদ্ধতা আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখন গণ অভ্যুত্থানের পর কিন্তু বিএনপি আবার মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের অবস্থা সম্পর্কে সমালোচনা করেছে, নিন্দা জানিয়েছে। এই যে বিএনপি এটা করলো, এটা কি আসলে জামাতকে একটু দুর্বল করে দিল? একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু রাজনীতি। বিএনপির সাথে জামাতের কখনো মতাদর্শিক কোনো জোট ছিল না, ওটা একটা নির্বাচনী জোট ছিল 2001 সালে। 91 নির্বাচনের পর জামাত সমর্থন দিয়েছে, নির্বাচনের আগে জোট ছিল না, কিন্তু বিএনপি যেহেতু কিছু সিট কম ছিল, জামাত সমর্থন দেওয়াতে বিএনপি সরকার গঠন করতে পেরেছে। তাহলে আমরা প্রাথমিকভাবে এটা বলবো, সেটা হচ্ছে যে নির্বাচনের জন্য বহু সময় বহু দল একত্র হয়। আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন জামায়াত ইসলামী করেছে 96 নির্বাচনের আগে। তো তাহলে এটা একদিক। এখন দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে জামাতকে এখন আর বিএনপির প্রয়োজন নেই, একদম ক্রুড কথা। কেন জামাতকে লাগতো? কারণ আওয়ামী লীগের সাথে বিএনপি যখন কম্পিটিশন হয়, টাফ কম্পিটিশন, তখন প্রতি সিটে 20, 25, 30 হাজার ভোট যেটা জামাতের আছে, জামাতের কিছু জায়গায় খুব ভালো সিট আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এত নাই, কিন্তু প্রতিটা সিটে দেখা গেল 100 সিটে অন্তত দেখা গেছে জামাতের 20, 25, 30 হাজার ভোট আছে। এই ভোটটা যার দিকে যায় সে জিতে যেতে পারে। এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপির জামাতকেও প্রয়োজন নেই, সুতরাং বিএনপি জামাতকে এখন তার বিপরীতে রাখবে, বিরোধী দল করবে। এখন খুব স্বাভাবিকভাবে সব আসবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্টের পর জামায়াতের আমির প্রথমবার বিএনপিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। উনি এভাবে বলেছেন, নাম তোলেননি, ওনার বক্তব্যটা আমি বলি, এক দল গেছে আরেক দল লুটপাটের জন্য রেডি হচ্ছে। কারণ তিনিও এখন চাইবেন বাংলাদেশের এখন দ্বিতীয় প্রধান দল হওয়ার জন্য। এখন সব কিছু আসবে, বিএনপির কোথায় চাঁদাবাজি হচ্ছে সেটা নিয়ে জামায়াত যখন অ্যাটাক করবে, বিএনপি খুব রাইটলি অ্যাটাক করবে মুক্তিযুদ্ধ নিয়ে, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং জামায়াতের আবার উল্টো, মুক্তিযুদ্ধে তাদের একটা অন্ধকার যুগ আছে, যেটা এখনকার মানুষও, মানে জামাত একবার ট্রাই করেছিল এবার 24 সালের পর তারা 24 দিয়ে 71 ঢেকে দেবে, কিন্তু দেখা গেছে ইয়াংরা এটাকে প্রত্যাখ্যান করেছে। 71 আওয়ামী লীগ যে 71-এর ন্যারেটিভ দিয়েছে ওইটা আমরা বিশ্বাস করি না, ওটার বিরুদ্ধে আমরা কথা বলি। সোকল স্বাধীনতার চেতনা নামে তারা যাতা করেছে, কিন্তু আমাদের একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তার একটা জেনুইন চেতনা আছে, সেখানে অনেকের রোল আছে, আওয়ামী লীগের মতো না, জেনুইনলি কিছু রোল আছে। আবার ওখানে জামায়াতে ইসলামের সমস্যা আছে, এবং স্বাভাবিকভাবে এখন তাকে ব্যাক, আপনি যেটা প্রশ্ন করলেন এই মন্তব্যের কারণে সে ব্যাকফুটে যাচ্ছে, উত্তর হচ্ছে যাচ্ছে। ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে এটাই নিয়ম, আপনি প্রতিদ্বন্দ্বীকে যত বেশি ব্যাকফুটে নিয়ে যেতে পারেন আপনার দল তত ভালো হবে। সো এটা হবে, এবং জামায়াত চেষ্টা করবে তার জায়গা থেকে বিএনপিকে ব্যাকফুটে নেওয়ার জন্য। যেমন খেয়াল করবেন ওই যে পাথর দিয়ে যে বিভৎস হত্যাকাণ্ডটা হলো, বিএনপির লোকজন জড়িত ছিল, জামায়াত অফিসিয়ালি খুবই টাফ স্টেটমেন্ট দিয়েছে এটার বিরুদ্ধে, দেবে, এটাই স্বাভাবিক, রাজনীতিতে এটাই করার চেষ্টা করা হয়। ধন্যবাদ ডক্টর জাহেদুর রহমান। অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন আহমেদের কাছে আবার একটু আসি। এখন কিন্তু নানান কারণে বাংলাদেশের মানুষজনের মধ্যে ভারত বিদ্বেষী একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা ভারত বিদ্বেষী হচ্ছি, এই কারণে কি আসলে যারা ইসলামপন্থী তাদের ভোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে? আমার কাছে তো আপনার বিষয়টা অন্যরকম মনে হয়, যে ভারতেও কিন্তু বাংলাদেশ থেকে আরও বেশি মুসলমান বসবাস করে, এবং সেখানে কিন্তু ভারতে দীর্ঘদিন যাবৎ কংগ্রেস শাসন করেছে, এবং কংগ্রেসের আপনি উপরের লেভেলের যারা নেতা ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন দেশটাকে একটা ইন্টিগ্রিটি বা ইউনাইটেড দেশ হিসাবে রাখতে। ইভেন আপনি বিজেপির মধ্যেও কিন্তু অনেক আছে মুসলমান যারা বিজেপি করেন। তো বাংলাদেশ তো ভারতের প্রতিবেশী দেশ, এবং বাংলাদেশের যেটা আপনার পররাষ্ট্র নীতি তাতে বলা হচ্ছে কারোর সাথে শত্রুতা নেই, সবার সাথে বন্ধুত্ব। সেই হিসেবে ভারত আমাদের সহায়ক শক্তিও হতে পারে এটা, এবং সহায়ক শক্তি হিসাবে আমরা দেখতেও পারি, কারণ সেখানেও আমাদের অনেক মুসলমান আছে, এবং এদেশেও তাদের অনেক হিন্দু আছে, ভারতেও অনেক হিন্দু আছে, হয়তো কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় একসাথে, কিন্তু আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছি একসাথে। আবার আপনি যদি ওই পুরাতন প্রসঙ্গেই আসি, একটু আগে জাহিদুর রহমান যেটা বলছেন, আমি সেই প্রসঙ্গটা একটু টেনে আনি, যে দেখেন আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ চায়, বিএনপি বলছে যে আমরা ইসলামী আল্লাহর উপর বিশ্বাস, এই ব্যবস্থায়। আবার জামাত ইসলামও আল্লাহর উপর বিশ্বাস। জাতীয় পার্টি কিন্তু একই জিনিস, তাই না? কিন্তু আপনি যদি দেখেন সবাই কিন্তু সবার সাথে এককালে জোট করেছে। আওয়ামী লীগের সাথে 96-এর যখন কেয়ারটেকার আন্দোলন, তখন কিন্তু আপনার তাদের সাথে ছিল জামাত, এবং স্বাভাবিকভাবেই 91-এর পরে যেহেতু বিএনপির সাথে তাদের দূরত্ব বেড়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে। এখন আমার কাছে সবচেয়ে যে বিষয়টি মনে হয়, আবারও হয়তোবা আমি
বিশ্বাস করি এতটুকু যে কার সাথে কার রাজনৈতিক ঐক্য হতেই পারে, এটা রাজনীতির জন্য। অনেক এক্সট্রিম রাইটের সাথে আপনি ফ্রান্সে দেখেছেন এক্সট্রিম রাইট, এক্সট্রিম আবার বাম, কিন্তু ঐক্য হয়েছে। এরকম অনেক দেশে এটা এক্সাম্পল আছে। বাংলাদেশে যে যা ইসলামী দলগুলোর ঐক্য এককালে যেহেতু আওয়ামী লীগ এখন নাই, তার ভোটও তো টানতে হবে। সেজন্য যে বিএনপির দিকেও যে আসবে না, আমি কিন্তু সেটা কারণ তাদের কাছে তো ইসলামী আদর্শের মূল্য বিএনপির কাছে অনেক বেশি। আমার কাছে মনে হয় জিয়াউর রহমান যেটা করে দিয়ে গেছেন, এই প্রসঙ্গে আমি আপনার ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদুর রহমানের কাছে আবার একটু আসি। এই যে নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা অনেক সন্দিহান, বাংলাদেশের মানুষজন আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ ছিল সেটিতে আসলে প্রকাশ পেয়েছে। এখন আবার বিএনপিরা বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পাথর নিক্ষেপের যে সহিংসতার কথাটি আপনি বললেন, এইসব কারণে কি আসলে ইসলামী দলগুলোর প্রতি মানুষের আস্থা বেড়ে যাচ্ছে? আমার ঠিক মনে হয় না। ধরুন জামায়াত ইসলামের কথা, ইসলামী আন্দোলন তুলনামূলকভাবে নতুন দল, জামায়াত ইসলামী অনেক পুরনো দল। জামায়াত ইসলামের সাথে এই ইসলাম শব্দটা শুরু থেকেই আছে। একই সাথে জামায়াত ইসলামী ফিনান্সিয়ালি খুবই স্ট্রং একটা রাজনৈতিক দল, তাদের অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, খুবই লিডিং, প্রচুর প্রফিট আছে। সো বৈধ পন্থাই তাদের প্রচুর ফান্ড আছে। মানে রাজনীতি করতে কিন্তু টাকা লাগে। আমাদের অনেক বাম দল যথেষ্ট টাকার অভাবে খুব ভালো রাজনীতি করতে পারেন না। তো তারপরও কি তারা কিছু করতে পেরেছেন? পাল্টাপাল্টি বিএনপি আওয়ামী লীগের তো সমালোচনা ছিল, অন্যায় অনিয়মের সমালোচনা ছিল, তাদের মধ্যে মারামারি, খুনোখুনি, চাঁদাবাজি, এই অভিযোগ দুই দলের বিরুদ্ধে ছিল। তো জামায়াত কি করেছে? জামায়াতের একক শক্তি কতটুকু? আমরা হয়তো বেড়েছে, কিন্তু আমরা একটা প্রমাণ আছে, 96 সালে জামায়াত ইসলামী একা নির্বাচন করেছিল, ও 3টা সিট পেয়েছে। তো তাই যদি হয়ে থাকে, এবার যদি আরো বাড়েও, একা নির্বাচন করলে কতটুকু করবে? কথাটা কেন বললাম? এই দেশের মানুষজনের ইসলামী রাজনীতি, ইসলামের নামে এদেশের মানুষ মুসলিম, যারা 90% প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু তাদের না বিশ্বাসের একটা ধরন আছে। তারা এই যে বাংলাদেশে এরকম এই দলগুলো এসে তাদের প্রভাব তৈরি করবে, সম্ভবত মোটা দাগে মেজরিটি এখনো চায় না। সেই জন্য বিএনপির যে সমালোচনা আছে সেটাতে কিছুটা হয়তো তাদের ভালো হবে, কিন্তু এটাতে যে খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে আমার মনে হয় না। র্যাদার অন্য কোনো মধ্যপন্থী দল, মানে সেটা খুব ভালো হতো, আমি খুশি হতাম যদি এটাকে ক্যাশ এনসিপি করতে পারতো, মানুষ বরং ওদিকে যেতে পারতো। ইভেন কোনো একটা সময় হয়তো যদি বিএনপির উপরে মানুষ অনেক অতিষ্ঠ হয়ে ওঠে, মানুষ হয়তো আবার আওয়ামী লীগকে চাইবে যে ওরা আসুক, ওদেরকে ভোট দিই, মানে বিএনপিকে সরানোর জন্য। কিন্তু তার জায়গায় ইসলামী দলগুলোকে যে ক্ষমতায় যাওয়ার জন্য যে পরিমাণ ভোটের প্রয়োজন, এটা মানে খুব 5, 7, 10, 20 বছরেও আমি আসলে দেখি না। এবারে যে নির্বাচন হচ্ছে এর মধ্যে কিন্তু প্রতি 10 জনের মধ্যে তরুণ ভোটার 4 জন। এই যে তরুণদের ভোটটা আসলে কোথায় যাবে সেটিও নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে আসলে বড় একটা ভূমিকা পালন করবে। ইসলামী দলগুলো আসলে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য কি করছে, বা আমাদের এই প্রজন্মের তরুণরা আসলে ইসলামী দলগুলো সম্পর্কে কতটা স্বচ্ছ ধারণা আছে তাদের? আপনাকে আমি এই ব্যাপারে বলি অ্যাজ এন একাডেমিশিয়ান, যে তরুণরা আমরা যারা এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানায়। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। মুসলমান দাবি করি বা যারা আপনার হিন্দু বা বুদ্ধিস্ট বা খ্রিস্টান, সবাইকে আমরা আমাদের ধর্ম সম্বন্ধে সবাই জানি। আমরা কিন্তু অনেকে শুধু জানি, কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলতে ঈশ্বর, এতটুকুই প্র্যাকটিসিং। কিন্তু ইসলাম বলে এটা কোনো ধর্ম না, এটা হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, আর অন্যগুলা ধর্ম। আচ্ছা, তাহলে ওই তরুণরা যে আপনার ইসলামী দল বলেন আর আওয়ামী লীগ বিএনপি বলেন, তারা যে পার্থক্য খুঁজে পাবে, তার জন্য আপনার ইসলামী দলগুলো কি দিচ্ছে তাদের সামনে, বা গতানুগতিক এই ধারা থেকে রাজনীতিকে, আর রাজনীতিতে তো শেষ বলে কিছু নেই। তারা দেখতে পেয়েছে, তারা অতীত বিশ্লেষণ করলে দেখতে পাবে যে এদেশে এককালে এই মুসলমানদের বা হিন্দুদের সবার ভোটেই কিন্তু বিএনপিও ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগও ক্ষমতায় এসেছে। আবার আওয়ামী লীগ বিএনপিতে সবসময় সব ধর্মের লোকরাই
বিভিন্ন সময় মন্ত্রী বা বিভিন্ন পদে গিয়েছেন। সেজন্য তরুণদেরকে নতুন ভোটার তারা দেখবে, কিন্তু তারা যাচাই করবে। এবং আগামীতে জাহিদুর রহমান যেটা বলছেন যে তৃতীয় শক্তি যদি আরও সময় লাগবে। আজকে দেখেন ব্রিটেনে দীর্ঘদিন পরে এখন আরেকটা পার্টি গজাচ্ছে, এতদিন লেবার আর কনজারভেটিভ এই ছিল। সেজন্য আমার কাছে মনে হয় তরুণদের আকৃষ্ট করার জন্য আমাদের প্রত্যেক দলেরই এখন থেকে এই নির্বাচনের আগেই তাদের কি ম্যানিফেস্টো ইত্যাদি তাদের কাছে পৌঁছানো দরকার। তাহলে তারা হয়তো বুঝতে পারবে এবং কে আগামীতে ভালো ন্যায় বিচারের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ আপনাকে। জাহিদুর রহমানের কাছে জানতে চাই যে আসলে নারীর প্রতি সহিংসতার ঘটনা তো আমরা দেখতেই পাচ্ছি, গত কয়েক মাস ধরে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। এখন আসলে ইসলামপন্থী দলগুলোর ব্যাপারে নারী ভোটারদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কেমন, তারা কি ভাবছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে কিছু কিছু দল যে ধরনের অ্যাটিটিউড নারীর প্রতি দেখাচ্ছে, এটা কোনোভাবেই নারী ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট না। তার আগে আমি যদি আসি, ধরুন জামায়াতে ইসলামী, তাদের দলে নারীর অংশগ্রহণ কতটুকু, এই প্রশ্নগুলো ছিল, আলাপ ছিল। তারা আস্তে আস্তে এই ব্যাপারগুলোতে কথা বলতে শুরু করেছেন, তাদের নারীরা রাস্তায় গেছেন। আমি কিছুদিন আগে দেখলাম যে আমার তাদের অফিসিয়াল পেজে একটা স্ট্যাটাস শেয়ার করেছে, যেখানে একজন অ্যাম্বাসেডারের সাথে দেখা করার সময় তাদের নারী প্রতিনিধি ছিলেন, সো সেটা এনশিওর করছেন। কিন্তু ধরুন কিছুদিন আগে নারী নীতি নিয়ে একটা মহাসমাবেশ হলো, লক্ষ লক্ষ মানুষ সেখানে গেলেন। নারী নীতি নিয়ে কারো যদি সমালোচনা থাকে, অভিযোগ থাকে, সেই সমালোচনা হতে পারে, কিন্তু সেখানে প্রকাশ্যে নারীদের প্রতি যেসব হিংসাত্মক, জঘন্য, কুরুচিকর শব্দ ব্যবহার করা হয়েছে, এগুলো তো নারীদেরকে খুবই নেগেটিভ বার্তা দেওয়ারই কথা। আমাদের দেশের নারীরা যেই জায়গায় যাবতীয় ক্রাইসিসের মধ্য দিয়ে বেরিয়ে এসে তারা তাদের জায়গা তৈরি করেছেন, এটা প্রতিটা শ্রেণীতে, এটা শিক্ষিত শ্রেণী যেমন আছে, যারা কম শিক্ষিত, অশিক্ষিত, তারা আমাদের গার্মেন্টে খেয়াল করবেন, এই দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছেন। তারা তাদের অর্থনৈতিক সামর্থ্য, তাদের অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছেন। সেই জায়গায় এসে এখন আসলে এটা বলার মতো কোনো পরিস্থিতি আমার মনে হয় আছে। এবং যারা এই ব্যাপারগুলোতে নারীর প্রতি অসম্মান দেখাবে, নারীর প্রতি বাংলাদেশ নিরাপদ হবে না, সেটা দেখাবে। প্রসঙ্গত মনে পড়লো, একটা মিছিলে জামায়াতে ইসলামীর এক নেতা মানে বিভৎসভাবে পিঠে লাথি মেরেছেন এক নারীকে, ভিডিও বেরিয়ে গেল। সেই, আমি দলের কথা বলছি, এর বাইরেও ঘটনা আছে। সেই ভদ্রলোককে যখন গ্রেফতার করা হলো, তারপর তিনি যখন জামিন পান, তাকে কিন্তু ফুলের মালা দিয়ে সেখান থেকে বের করা হয়েছে। খানিকটা ওই যে এক লোক যে একবার ঘটনার মতো, তো একই রকম। সো এইসব করে আসলে এই ইসলামী দলগুলো নারীর প্রতি ভীতি তৈরি করে কোনোদিনও আসলে এই দেশের, কারণ অর্ধেক মানুষ তো ভোটার, তারা তো নারীর ভোটার বাদ দিতে পারবে না। সুতরাং এটা তাদের জন্য মেজর প্রবলেম হবেই। মোসলেউদ্দিন আহমেদের কাছে যদি আবার একটু শুনি, এই যে জাহিদুর রহমান আসলে এনসিপির কথাটা বলছিলেন যে বিকল্প রাজনৈতিক দল হিসেবে যদি এনসিপি একটা সম্ভাবনার আলো দেখাতে পারত। এখন এনসিপি কিন্তু মাঠে সক্রিয়ভাবে আছে এবং গণ অভ্যুত্থানটা যেহেতু এনসিপির দলের নেতাদের হাত ধরেই এসেছে, এনসিপি মাঠে বর্তমান থাকা অবস্থায় আসলে ইসলামপন্থী দলগুলোর সম্ভাবনা কতটুকু? আচ্ছা, আমি একটু জাহিদুর রহমানের ওই প্রসঙ্গের সাথে মিলিয়ে একটু বলতে চাই। দেখেন, ইসলাম সবচেয়ে বেশি সমানাধিকার দিয়েছে কিন্তু নারীকে। আপনি কোরআনের একটা আয়াতই আছে সূরা নিসায়, যে নারী এবং পুরুষ একে অন্যের সহায়ক। এবং তাই এটা হয়তো বা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে জামাতে ইসলামের যে পিটিয়েছে বা কিছু করেছে, কিন্তু আমরা দেখতে পারি যে তারাও বা বিএনপিও সবসময় নারীর অধিকার নিয়ে কিন্তু সবাই সচেতন। কারণ এদেশে 50-50 প্রায় নারী এবং পুরুষ। সেই জন্য যারা সন্ত্রাসী বা সন্ত্রাসমূলক আচরণ করবে একটি দলের মধ্যে থেকে, তারা কিন্তু সন্ত্রাসী, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতে ইসলামী হোক। এবং আপনি যেটা বলছেন যে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসাবে তারা সমাজে আসছে, প্রথমেই তাদের প্রকাশ কিছুদিন আগেই হয়েছে। তারা যদি এদেশের সামগ্রিক অবস্থার একটা রাজনৈতিক একটা ম্যানিফেস্টো নিয়ে যে নতুনত্ব কিছু দিতে পারে এবং জনগণের কাছে যেতে পারে, জনগণকে আকৃষ্ট করতে পারে, তারা নিশ্চয়ই মানুষ সেটাকে গ্রহণ করবে। কিন্তু গতানুগতিক ধারায় আমরা দেখতে পাচ্ছি সব দল যেরকমভাবে এগুচ্ছে, সেই ধারায় যদি তারাও এগোয়, তাহলে তো মানুষ আরও সময় লাগবে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু আমি আশাবাদী যে বিএনপি, জামাত বলেন বা আওয়ামী লীগের ভোট কারা ক্যাশ করতে পারবে আগামীতে। আওয়ামী লীগেরও তো একটা ভোট ব্যাংক আছে, সেটার উপরই আগামীতে কিন্তু অনেক কিছু নিবে। সেটা এনসিপি তো নিতে পারে, বিএনপি, জামাত তারাও নিতে পারে,
ইসলামী দলগুলোও নিতে পারে। এটার উপর নির্ভর করে কিন্তু আগামী দিনে এদেশের একটা উন্নত ভবিষ্যৎ। ডক্টর জাহিদুর রহমানের কাছে আবার একটু আসি যে আসলে সম্প্রতি ইসলামী আন্দোলনের মহাসমাবেশে কিন্তু সংস্কার এবং নির্বাচন নিয়ে আমরা এনসিপি, ইসলামী দলগুলো সকলকেই অভিন্ন বক্তব্য দিতে দেখেছি, কিন্তু আবার যখন নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় আসলো তখন তারা পৃথক হয়ে গেল। এই যে এই পৃথক হলো, এই ঘটনাটা কি শেষ পর্যন্ত আসলে ঐক্য রক্ষার কথা বলে, নাকি আসলে তাদেরকে আলাদা করে দিচ্ছে? আমি আলাদা করে দিচ্ছে বলে মনে করি। আমি ভাইয়ার একটা জিনিস একটু ক্লিয়ার করি, ইসলামে নারীর অধিকার নিয়ে প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ইসলাম নারীকে তো অসম্মান করতে বলেনি। আমি খেয়াল করুন, হেফাজতে ইসলামের যে সমাবেশ, ওখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রেজেন্ট ছিল, কেউ একজনও কি প্রতিবাদ করেছেন? আমি আশা করি যে এখানে সবই অ্যাডাল্ট দর্শকরা দেখছেন যে প্রস্টিটিউট বলা হয়েছে নারীকে ওই মঞ্চে দাঁড়িয়ে, একজনও প্রতিবাদ করেছে? নট আ সিঙ্গেল পারসন। যাদের রিপোর্ট আপনার পছন্দ হয়নি আপনি তার ক্রিটিক করবেন, এতে সমস্যা নেই। কোনো কিছু যদি ধর্মের সাথে সাংঘর্ষিক মনে হয় সেটা নিয়ে প্রতিবাদ করবেন, সমাবেশ করবেন, কিন্তু আপনি অকথ্য গালিগালাজ করেছেন। আরও অনেক কিছু বলা হয়েছে, আমি সব কিছু বলতে পারছি না, এখানে যে কেউ দেখে নিতে পারেন। আমি বলছি এই জিনিস যদি তারা করেন সেটা প্রবলেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল ব্যাপার। এবার আপনি যেটা বলছেন, সেদিন যে সেখানে গেল মোটা দাগে অনেকেই একমত হয়েছেন, এখন আলাদা প্রার্থী দিয়েছেন। বিশেষ করে জামায়াত ইসলামী কিন্তু অনেক আগেই প্রার্থী দিয়েছে। তারা খুবই অর্গানাইজড, খুবই স্ট্রাকচার দল। তাদের মনোনয়ন নিয়ে বড় দলগুলোতে যেরকম মারামারি হানাহানি আছে সেটা তাদের নেই। এটা আসলে ঐক্যের বিরোধী কিছু না। কেন বলছি, সময়ের সাথে সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, জামায়াত ইসলামী আমি ধরে নিলাম যদি একটা জোট হয়, জামায়াত ইসলামী 100 বা তার বেশি সিট যদি অন্যান্য দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তাদের ক্যান্ডিডেটদেরকে তারা বসে যেতে বলবে, এটাই সমস্যা নেই। প্রত্যেকটা দলই তাই করে। সুতরাং এটাকে যে তারা ঐক্য থেকে সরে এসে দূরে চলে গেছে তা না, তারা তাদেরটা ঘোষণা করেছেন। অন্যরা যাদের প্রার্থী কম আছে তারা কোনখানে চায় একটা নেগোশিয়েট করবেন। ধরলাম ইসলামী আন্দোলনের সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো, কোথায় ছাড়বে, জামায়াতের ক্যান্ডিডেট বসিয়ে যাবে। এটা বড় দলগুলো এরকমই করে। তারা তাদের ওই মাঠে কাজ করতে বলতে দিচ্ছে যে তোমাকে আমি দিতে পারি, কিন্তু যখন কাউকে ছাড়ার জোটের প্রশ্ন আসে তখন আবার সেটা হয়ে যায়। সো এটা প্রবলেম না, এটা এখনো জোটের বিরোধে চলে গেছে, এটা বলা যাবে না। সকল দলমত নির্বিশেষে আসলে নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক এবং আমরা সকলে একই সাথে সকল মানুষকে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যায়, একটা সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। এটাই আমাদের চাওয়া। আসলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এবং আমরা আসলে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি, যেখানে ইসলামপন্থী দল হোক, বিএনপি হোক বা এনসিপি, সকলে সমান অংশগ্রহণের মাধ্যমে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধ করে একটি সুস্থ নির্বাচন হবে, সেই প্রত্যাশায় আজকের ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।